খবর পাওয়া গেল এখানে বাঘ দেখা গেছে। জানি না আমরা ওখানে যাচ্ছি, কি দেখলো একবার দেখা যাক। দেখা গেছে বাঘ, যা আশা করেছিলাম তাই। সবাই চেস করছে, ওই খাড়িটা দিয়ে মুভ করছে, টানা ট্র্যাকিং চলছে, প্রায় মুভমেন্ট পরিষ্কার মালুম পাওয়া যাচ্ছে। ক্যামেরা বন্দি করতে পারলেই হয়। সুন্দরবনে এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। যারা সুন্দরবন ভালোবাসেন, আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট ভালোবাসেন, সুন্দরবনের ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার যারা ভালোবাসেন, অথচ হাতে খুব বেশি সময়ও যাদের নেই এই জঙ্গল ভ্রমণ করার, তাদের জন্য 2 বছর আগের আমার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেখানে শনিবার গিয়ে রোববার আমরা ফিরেছি সুন্দরবন থেকে, এবং 2 দিনই আমরা জঙ্গলে ঢুকেছি। অর্থাৎ 2 দিন 1 রাত্রির ট্যুরেই সুন্দরবনে 2 দিন অনায়াসেই জঙ্গল ভ্রমণ করা যায়। আসুন আমাদের আইটিনারিটা এবং সম্পূর্ণ ট্যুরটা আপনাদের সঙ্গে শেয়ার করি। জনা 20-25 জনের টিম একটা বানিয়ে ফেললাম। আমরা নিজেদের গাড়ি নিয়ে নিলাম এবং রওনা দিলাম নরেন্দ্রপুর থেকে গদখালির উদ্দেশ্যে। নরেন্দ্রপুর থেকে গদখালি 60-62 কিলোমিটারের মতো হবে। সময় লাগবে 2 ঘন্টা। জার্নি শুরু করা যাক। সকাল সকাল আমরা জড়ো হলাম সাউদার্ন বাইপাসের ওপরে এবং একটা ফ্যান্টাস্টিক টি ব্রেক নিলাম। চা খেয়ে মুডটা চনমনে করে নিলাম। এখান থেকে ঠিক 2 ঘন্টা গাড়ি চালিয়ে আমরা পৌঁছে যাব গদখালি। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে যারা আসবেন, বিশেষত দক্ষিণ কলকাতায় যারা, তারা আমি বলবো এই বারুইপুরের রাস্তাটাই ধরবেন, বারুইপুর থেকে ক্যানিং হয়ে গদখালি। আর যদি উত্তর কলকাতা থেকে আসেন তাহলে সায়েন্স সিটি ঢুকে যাবেন। সায়েন্স সিটি থেকে বানতলা রোড হয়ে গদখালি পড়বে 77 কিলোমিটারের মতো। সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। ওই রাস্তাটাও খারাপ না, টান টান রাস্তা। সুন্দর গাড়ি চালিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ুন বাড়ি থেকে, একেবারে 10টা 10:30টার মধ্যে পৌঁছে যান গদখালি। সকাল 10:30 আমরা পৌঁছে গেলাম গদখালি। গাড়ি পার্কিংও শেষ। সুন্দর জায়গা, বেশ নিরাপদে থাকবে গাড়ি। ওপরে শেড আছে, যথেষ্ট জায়গা আছে এবং রাত্রিবেলাও লোক থাকে গাড়ি পাহারা দেওয়ার জন্য, কোনো অসুবিধা নেই। আমরা এগিয়ে চললাম গদখালি ফেরিঘাটের দিকে, যেখানে আগে থেকেই এসে দাঁড়িয়ে আছে আমাদের লঞ্চ। সবাই বোটে উঠছি। ছেড়ে দিল আমাদের লঞ্চ গদখালি ঘাট থেকে। সোজা আমরা যেটা দেখতে পাচ্ছি ওটা গোসাবা দ্বীপ। এর পাশ থেকে আমরা চলে যাব উল্টো দিকে সোজা সজনেখালিতে। ওখান থেকে পারমিট নিয়ে আজকেই ঢুকে যাব শরৎখালি 1, শরৎখালি 2 এর খালি। বেলা হয়েছে, চটপট ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, কারণ গদখালি থেকে সজনেখালি পৌঁছাতে আমাদের বেশি সময় লাগবে না। এই ফাঁকের মধ্যে আমরা যদি ব্রেকফাস্টটা সেরে নিই, সজনেখালির এজে যখন পৌঁছে যাব ওখান থেকেই এক্সাইটমেন্ট স্টার্ট। ফাইনালি বালিদ্বীপ ক্রস করে আমরা বিদ্যাধরী নদীতে চলে এলাম। বাঁদিকে পাখিরালার দ্বীপ আর ওই ডান দিকে দেখা যাচ্ছে সজনেখালির দ্বীপ, মানে যেখান থেকে প্রজেক্ট টাইগার স্টার্ট হলো। আমরা তার দিকে এগোচ্ছি। এখান থেকে আমরা যাব সুদর্ণখালি। সুদর্ণখালি দেখে শরৎখালি। আমরা ঢুকে গেলাম সুদর্ণখালি খাড়িতে। এখন আমরা যাচ্ছি সুদর্ণখালি ওয়াচ টাওয়ার।
সুধন্যখালী ওয়াচ টাওয়ার। সুধন্যখালী ওয়াচ টাওয়ারটা কিন্তু ভালো, মানে এখানে টুরিস্টের ভিড় কম থাকলে বেশ গা ছমছম করে। আর এই মিষ্টি জলের পুকুরের সামনে চারদিক থেকে 4 জায়গায় অনেকটা গাছ কেটে দেওয়া হয়েছে যাতে অনেক দূর অব্দি ভিজিবল হয়, জন্তু জানোয়ার ক্রস করলে যাতে পরিষ্কার দেখা যায়। আর এখানে নানা রকমের গাছ গায়ে বোর্ডে লেখা আছে কত রকমের ম্যানগ্রোভ আছে সুন্দরবনে, গরান, গেওয়া, সুন্দরী, হেতাল, তাদের সাইন্টিফিক নেম সহ এখানে উল্লেখ করা আছে। আর একটা বাংলাদেশের লঞ্চকে এখানে সিজ করা হয়েছিল আজ থেকে 80-82 বছর আগে, সেটাও তারও ধ্বংসস্তূপ এখানে রাখা আছে, ওটাও দেখতে পারেন। যাই হোক, আমরাও একটু আশেপাশটা ঘুরে দেখলাম। এখান থেকে আমরা বেরিয়ে যাব শরৎখালি, কারণ বেলা পড়ে আসছে, ওই খালিটাকে এনজয় করা যাক। চলো। সুধন্যখালী ওয়াচ টাওয়ার দেখার পর অবশেষে আমরা ঢুকে পড়লাম শরৎখালী 1। সুন্দরবন বাঙালির গর্ব, বাঙালির আবেগ, বাঙালির আতঙ্ক। গেওয়া, গরান, সুন্দরী, হেতাল বনের ঝোপ। এক দৃষ্টে ভেতর দিকে তাকিয়ে থাকলে মনে হয় কত রহস্য লুকিয়ে আছে ভেতরে, কত কি আমরা জানি না, কত কি আমাদের কাছে সত্যি অজানা। নরখাদকের বাস, কত স্ত্রীর কাছ থেকে স্বামীকে কেড়ে নিয়েছে এই দক্ষিণ রায়, বা কত স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে, অথবা 12 বছরের একটা ফুটফুটে মেয়ে, কিংবা 16 বছরের একটা তরতাজা যুবক, অথবা কারোর বাবাকে, কারোর মাকে। অগুন্তি মানুষ এই সুন্দরবনের ভেতরে হারিয়ে গেছে। বাঘে মানুষে টানাটানি প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিক্ষণে। হায় রে বিধাতা। এখানে একটা মিনিমাম 20 থেকে 25 ফুট সাইজের কুমির দেখা গেছিল অনেক দূর থেকে। তো আমরা দেখবার জন্য যখন কাছে এলাম তখন জলের তলে ডুবে গেল। তো আমরা ওই অপেক্ষায় রয়েছি যদি একবারও মুখটা তোলে। কম করে 20 থেকে 25 ফুটের সাইজ হবে। শরৎখালী ভ্রমণ শেষ। শরৎখালী থেকে আমরা বেরিয়ে দয়াপুরের দিক থেকে বেরিয়ে এখন পক্ষীরালয়ের দিকে যাচ্ছি। তাও কয়েকটা সাইটিং হলো, বন্য শুয়োর, হরিণ এবং বেশ বড় একটা কুমির, যদিও তার মাথাটুকুই দেখা গেছে অনেকটা দূরে, জানি না কেমন এসছে। এখন যাচ্ছি রিসোর্টের দিকে, রাত্রে পাখিরালয় স্টে। কালকে খুব সকাল সকাল বেরিয়ে যাব দোবাকির উদ্দেশ্যে নানা খাড়ি দিয়ে। সন্ধ্যেবেলা একটু গল্প, একটু আড্ডা, সবাই মিলে। ঝুমুর নাচ আমরা দেখলাম না, যেহেতু প্রত্যেকবারই দেখা হয়। আমরা ঠিক করলাম নিজেরাই গান বাজনা করবো নিজেদের মধ্যে। চলুক অনুষ্ঠান।
গুড মর্নিং। আজ 8ই ডিসেম্বর, রবিবার। আজ আমাদের সজনেখালি বিটে অর্থাৎ পীরখালি, চোরাগাজী, দেউল ভরানি, বনবিবি ভরানি হয়ে দোবাকি যাওয়ার কথা। দোবাকি ক্যাম্প থেকে আমরা গদখালি ব্যাক করব। সবাই তৈরি তৈরি আমাদের লঞ্চ। আমরা এখন লঞ্চের দিকে যাচ্ছি। লঞ্চ ঘাটের দিকে এগিয়ে চললাম সবাই। লঞ্চ ঘাটে বেশ ভিড়। গদখালি থেকে আমরা লঞ্চে উঠে গেলাম। ভিড় আজকে প্রচুর ছিল। এখন আমরা যাচ্ছি সজনেখালি বিটে। ওখান থেকে পারমিটটা সাইন করিয়ে আমরা চলে যাব সুরন্নখালির খাড়ি ধরে পীরখালি 1, 2, 3 হয়ে চোরাগাজীর দিকে। না, সজনেখালিটা আমরা আর দেখলাম না। সজনেখালিটা প্রথম আসলে আমি বলবো হ্যাঁ, দেখে নেওয়াটা ভালো, কারণ এখানেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বাংলো আছে। এখানে আপনারা থাকতে পারেন। গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে আপনারা ডিরেক্ট বুকিং করে এখানে রাত্রিবাস করতে পারেন। একমাত্র সজনেখালিতেই টুরিস্ট লজ আছে। ইন্টারপ্রিটেশন সেন্টার আমাদের দেখা, যেখানে সুন্দরবনের ইতিহাস, তাদের জীবজন্তু, ফ্লোরা অ্যান্ড ফনা সমস্ত কিছু সম্বন্ধেই লেখা আছে। ম্যানগ্রোভ সম্বন্ধে লেখা আছে। এবং এখানে কিছু কচ্ছপ আছে, বিরল প্রজাতির কচ্ছপ, যা প্রায় সারা বিশ্বে এক্সটিংক্ট। মানে গাইড এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে সুন্দরবন সম্বন্ধে যেসব তথ্য দেবেন, সেসব তথ্য কিন্তু গাইডের থেকে আপনি লঞ্চেও বুঝে নিতে পারবেন। ওটাকে বাঁচিয়ে নেওয়ার কথাই আমরা ভাবলাম। এবং সেই সময়টা যদি জঙ্গলের ভেতরে খাড়িতে আমরা স্পেন্ড করি, তাতে আমাদের অ্যানিমাল সাইটিং এর পসিবিলিটি অনেক বেশি। চটপট ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। জঙ্গলে ঢুকলে সবাই জন্তু জানোয়ার দেখতে ব্যস্ত থাকবে, তার আগে জল খাওয়া শেষ। এই জঙ্গলটাকে যতই দেখি আমার ততই অবাক লাগে। কত রহস্য আছে, কত গল্প আছে, কত রক্ত হিম করা ঘটনা আছে। সেই ঘটনার কথা যদি আলোচনা করা যায়, যারা মধু সংগ্রহ করেন, যারা মাছ ধরেন, যারা কাঁকড়া আনতে যান, তাদের জীবন সম্বন্ধে, বাঘে মানুষের টানাটানি সম্বন্ধে যতই পড়াশোনা করতে চাই, যত গল্প শুনি, ততই নিজেকে আর ঠিক রাখা যায় না। এরকম জঙ্গল বোধহয় সারা বিশ্বে আর আরেকটাও নেই। বহু আগে ছোটবেলা দেখেছিলাম সুন্দরবনের উপর একটা ডকুমেন্টারি, যার ক্যাপশন দিয়েছিল জঙ্গল অফ ফিয়ার। সুন্দরবনে বাঘে মানুষের প্রত্যেক দিনের সংগ্রাম নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে বোধহয় একটা গোটা ব্লগ হয়ে যাবে। তাও হয়তো সমস্ত কথা বলা হবে না। বনবিবি ভরানি থেকে বেরোনোর পর যখন চওড়া নদীতে পড়লাম, কিছুক্ষণ পরে দেখতে পেলাম একটা দ্বীপের দিকে মুখ করে বেশ কিছু লঞ্চের জটলা। বুকের ভেতরটা ছ্যাঁক করে উঠল। 9-10 বার সুন্দরবন এসেছি, কখনো এরকম দৃশ্য তো দেখিনি। কোনো একটা জায়গায় এতগুলো লঞ্চ একসঙ্গে। তাহলে কি ওরা ওখানে বাঘ দেখেছে? প্রত্যেকটা মানুষ আমরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছি। সমস্ত মানুষের চোখ ওই সামনের দিকে। বোঝার চেষ্টা করছি যে ওখানে কি ওরা বাঘ দেখলো। ক্যামেরা জুম করে আমরা বোঝার চেষ্টা করছি ওখানে মানুষজন কি দেখছে। ইস, আমরা কি দেরি করে ফেললাম? কি দেখেছে এখান থেকে কিছুই বোঝা যাচ্ছে না। বাইনাকুলার দিয়ে লোকজনের মুভমেন্টগুলো দেখলাম, খুব একটা বুঝতে পারলাম না।
দেখা যাক। আর একটু আগে আসলে কি ভালো হতো। তাহলে কি ওরা ওখানে বাঘ দেখেছে, নাকি সেই কুমির রোদ পোহাচ্ছে? কি দেখলো তারা? দেখা গেছে বাঘ, যা আশা করেছিলাম তাই, কিন্তু আমরা মিস করেছি। সবাই চেস করছে, ওই খাড়িটা দিয়ে মুভ করছে দোবাকির দিকে। এখান থেকে ক্রস করে গেছে। এই লঞ্চগুলো প্রত্যেকে 3বার রেখে দেখেছে, 3 জায়গায়। আমরা ওয়েট করে আছি, যদি দেখা যায়। কি অদ্ভুত একটা নিস্তব্ধতা, সবাই অপেক্ষা করছে, কিন্তু জলে বোটকে ঠিকঠাক স্টেডি রাখা যাচ্ছে না। আগের খালটা টপকে এখনো এই খালটাকে ক্রস করেনি। আমরা আশা করছি, অপেক্ষা করছি, যদি এই খালটা ক্রস করে। সুন্দরবনে এই প্রথমবার টাইগার চেজিং করছি আমরা। ভীষণ এক্সাইটিং লাগছে। এতগুলো বোট একদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এই ডান দিকের খাড়িটার দিকে। যে টাইগারটা আগের খাড়ি ক্রস করেছিল, ও যদি এখান থেকে ক্রস করে সেই আশায়। এদিকে হেতাল বনের ঝোপ। টানা ট্রেকিং চলছে, প্রায় 1.5 ঘন্টার ওপর আমরা বিভিন্ন জায়গা থেকে ট্র্যাক করার চেষ্টা করছি। মুভমেন্ট পরিষ্কার মালুম পাওয়া যাচ্ছে। এখন ক্যামেরা বন্দি করতে পারলেই হয়। সুন্দরবনে এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। একটু উপলব্ধি করার চেষ্টা করুন কিভাবে সবাই ওই বাঘটিকে ট্র্যাক করার চেষ্টা করছে। একটা মেল টাইগার টানা 1.5-2 কিলোমিটার আমরা এইভাবেই তাকে ফলো করছি। একটার পর একটা খাড়ি পেরোচ্ছে। দুর্ভাগ্য যে ঠিক 15-20 মিনিট ব্যবধানে আমরা রান করছি। না, আরো 1.5 ঘন্টা থাকার পরেও বাঘের দেখা আর পাওয়া গেল না। সবাই অনুমান করছে যে বাঘটি জঙ্গলের গভীরে চলে গিয়েছে। বেলা বেড়ে গেছে অনেক। চোরাগাজী, দেউল ভরানি বা দোবাকি যাওয়ার সময় আর বেঁচে নেই, কারণ দোবাকি অনেকটা দক্ষিণে যেতে হবে এবং দোবাকি থেকে তখন গদখালি ফিরতে কিন্তু অনেক বেলা হয়ে যাবে এবং অন্ধকার হয়ে যেতে পারে। আর সেই অন্ধকারে অনেক সময় গদখালির পাড়ে চড়া পড়ে যায়, যেখানে লঞ্চ আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা ঠিক করলাম যে এবারে আর দোবাকি যাব না, এখান থেকেই আমরা ফিরে যাব গদখালি। আমরা হয়তো দেখতে পারলাম না, কিন্তু যারা দেখলো, যাদের ক্যামেরায় ধরা পড়লো এই বিরল দৃশ্য, কি ভাগ্যবান তারা। কেউ হয়তো একটা বাঘ দেখলো, কেউ বা 3টে, মা ও তার 2 বাচ্চা। এতবার সুন্দরবন এসেছি, আজও আমার কাছে সুন্দরবনের বাঘ অধরা। এখনো তাকে আমি চাক্ষুষ করতে পারিনি, তবে আশা করছি পরের বার অবশ্যই তাকে আমি ক্যামেরা বন্দি করে নিয়ে ফিরতে পারবো। ভালো থেকো রয়্যাল বেঙ্গল টাইগার, ভালো থেকো ম্যানগ্রোভ, ভালো থেকো সুন্দরবন। যারা সুন্দরবনকে ভালোবাসেন, সুন্দরবন নিয়ে চর্চা করেন, সুন্দরবনের বাঘে মানুষের টানাটানি সম্বন্ধে যারা অবগত আছেন, তারা যতবার সুন্দরবন আসবেন ততবার এই সুন্দরবনের সমস্ত ছবি মনের মধ্যে গেঁথে নিয়ে বাড়ি ফিরবেন। আর একটা অদ্ভুত খিদে, প্রত্যেকবার ফিরে ফিরে আসার যে অদম্য ইচ্ছে, নেশা, সেটাকে কোনোদিন
তারা উপেক্ষা করতে পারবেন না। আর যেহেতু সুন্দরবনে এলেই বাঘ দেখা যায় না, তাই এই নেশাটা যেন দিনে দিনে আরো বাড়তে থাকে। বেঁচে থাক সুন্দরবনের জঙ্গল, বেঁচে থাক বাঘ, বেঁচে থাক আমাদের বাঘের প্রতি এই অদম্য নেশা। আবার আসবো ফিরে সুন্দরবনে, কথা দিচ্ছি। সুন্দরবনের বাঘ হয়তো আমাকে নিরাশ করবে না, এই আশা রেখে আজ ফিরে যাচ্ছি বাড়ির দিকে। আপনাদের সঙ্গে একটা ব্লগ আমি শেয়ার করলাম। এটা শুধু ব্লগ নয়, এটা আমার কাছে একটা আবেগ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ব্লগে। আপাতত কেডি দা ফিল গুডের তরফ থেকে টাটা।